কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরছে পুলিশ, গুলি চালানোর হুকুমদাতাদের বিচার হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডিজিটাল ক্র্যাকডাউনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, মন্ত্রণালয়গুলোকে ঢেলে সাজানোর অঙ্গীকার। শপথ নিলেন প্রধান বিচারপতি ও অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা, সুপ্রিম কোর্ট সংস্কারের উদ্যোগ। ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ 6, জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। জিনিসপত্রের দাম কমাতে 1 সপ্তাহের আলটিমেটাম, সমন্বয় করে দ্রুত কাজ শুরুর আশ্বাস ভোক্তা অধিকারের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, বিবিসি আল জাজিরার পাল্টা প্রতিবেদন। কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত পুলিশ সদস্যরা। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকের পর আন্দোলনকারী পুলিশ সদস্যরা এই ঘোষণা দেন। তারা জানান, সরকার দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয়ায় কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেয়া হচ্ছে। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে হতাহতের ঘটনার পর বেশ কিছু দাবিতে গত 6 অগস্ট থেকে কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন। এর আগে বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সদস্যদের কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন। এই সময়ের মধ্যে কাজে যোগ না দিলে তাদের পলাতক ঘোষণা করা হবে বলেন তিনি। আরও বলেন, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুলিশের হাতে মরণাস্ত্র দিয়ে তার অপব্যবহার হয়েছে। নিরস্ত্র ছাত্রদের উপর গুলি চালানোর হুকুমদাতাদেরও শাস্তির মুখোমুখি করা হবে। দীপু শিকদারের রিপোর্ট। এই বাহিনীটাকে স্যার এই যে রাজনীতিকরণ, এই রাজনীতিকরণ থেকে আমাদের দাবি দেওয়া প্রধান যে বিষয়টা সেটা হচ্ছে আমরা রাজনীতিকরণের মধ্যে স্যার থাকতে চাই না। এক ভিডিওতে এভাবেই এক পুলিশ সদস্যকে ক্ষোভের কথা বলতে শোনা যায়। প্রত্যেকটা হত্যাকাণ্ডের স্যার বিচার হোক, ছাত্র 200, 300, 400, 500 যা মারা গেছে এটা বিচার হোক স্যার, আমরা চাই। তবে সব শঙ্কা সরিয়ে দেশের 599টি থানাগুলোর কার্যক্রম শুরু হয়েছে, যার মধ্যে সেনাবাহিনীর নিরাপত্তার মধ্যে মেট্রোপলিটনগুলোর 110টি থানার মধ্যে 97টি থানার কার্যক্রম শুরু হয়েছে। দায়িত্ব পালন করতেছি, যখন আসলে তাদের সেবা দিচ্ছি, কেউ অভিযোগ করলে অভিযোগ নিচ্ছি, কেউ জিডি করলে জিডি নিচ্ছি। আমাদের মধ্যে একটা আতঙ্ক আছে এখনও, যে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তারপর আমরা জনগণের সেবায় নিয়োজিত, সেক্ষেত্রে জনগণের সেবা দেওয়ার চেষ্টা করতেছি। বদলাতে শুরু করেছে রাজধানীর পল্টন থানার চিত্র। থানা পরিষ্কার করছেন পরিচ্ছন্নতা কর্মীরা। এদিন থানায় হাজির ছিলেন পুলিশ সদস্যরা। আমরা গতকাল থেকে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করতেছি, আবার বিভিন্ন লোকজনের সহযোগিতা করতেছে, তারাও হেল্প করতেছে। তো পরিবেশ হলে আমরা আমাদের কার্যক্রম শুরু করব ইনশাল্লাহ। এদিকে সাম্প্রতিক সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। সে সময় তিনি তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। পুলিশের হাতে যারা মারণাস্ত্র তুলে দিয়েছিল তাদের কোনো ছাড় নয় বলে জানান তিনি। মারণাস্ত্র দিয়েছে পুলিশের হাতে 7.62 দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। আমি চেষ্টা করব যে হুকুমদাতা যারা ছিল, দে শুড বি পানিশড। এদিকে প্রথম কার্য দিবসে সচিবালয়ে তিনি কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। যদি আপনি মনে করেন যে আমি আসলাম দখল করব, বাজার দখল করব, ঘাট দখল করব, এটা দখল করব, চাঁদাবাজি করব, কিছুদিন করেন, কিন্তু আমি সেনা প্রধানকে বলেছি, রিকোয়েস্ট করেছি, পা ভেঙে যেতে আপনাদের। I don't care, you go to hell. পরে তিনি গণমাধ্যমকে বলেন, নির্ধারিত সময় পুলিশ সদস্যরা কাজে যোগদান না করলে নেওয়া হবে ব্যবস্থা। পুলিশের যারা ফোর্স এখনো জয়েন করেনি তাদের জন্য লাস্ট তারিখ হচ্ছে বৃহস্পতিবার পর্যন্ত যদি আপনারা কেউ ফোর্সে জয়েন না করেন, তাহলে আমি আইজিপি সাহেবের সাথে আলাপ করেছি, র্যাবের
ডিজির সাথে আলাপ করেছি, মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে আলাপ করেছি। আপনারা যদি বৃহস্পতিবারে না আসেন, আমরা ধরে নেব আপনারা চাকরিতে ইচ্ছুক নন। সঠিকভাবে নিজ নিজ দায়িত্ব পালনের মধ্য দিয়ে দেশকে নতুনভাবে গড়ে তোলার আহ্বান জানান এই উপদেষ্টা। প্রত্যেকটি নাগরিকের কর্তব্য। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ছাত্র আন্দোলনের সময় ডিজিটাল ক্র্যাকডাউনের সাথে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম। মন্ত্রণালয়গুলোকে ঢেলে সাজাতে ও দুর্নীতিমুক্ত করতে যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা। মফিউর রহমানের রিপোর্ট। কর্মদিবসের প্রথম দিন সচিবালয়ে আসেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। ডিজিটাল ক্র্যাকডাউন নিয়ে হুঁশিয়ারি দিয়ে আইসিটি উপদেষ্টা বলেন, আর যেন ইন্টারনেট বন্ধ বা গতি কমানো না হয় সেদিকে নজর রাখা হবে। গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে, তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব যে কেন এই ঘটনাটি ঘটেছিল এবং কারা সেটার সাথে জড়িত ছিল। প্রতিকূল পরিস্থিতিতে অর্থনীতি বিষয়ক সংকট কাটিয়ে দ্রুতই বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যের উন্নয়ন ত্বরান্বিত করা হবে বলে আশাবাদ অর্থ উপদেষ্টার। টাকা যে নাই তা না, কিন্তু এটা করা হচ্ছে রিসেন্টলি। সিচুয়েশনটা খুব ইসে ছিল, টাকা নিয়ে চলে যাবে এটিএম বুথ তো ভাঙা টাকা হয়েছে, চলে যাবে বা বেশি ক্যাশ টাকা নিয়ে হ্যাঁ ক্যারি, এটা তো আমি জানি। কৃষির সাথে মৎস্য ও প্রাণী সম্পদকেও যেন সমান বিবেচনায় নেওয়া হয় সেদিকে দৃষ্টি দিয়ে এই খাত থেকে পুষ্টি ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার কথা জানান উপদেষ্টা। ঝুঁকি থাকলেও পরিবর্তনের মাধ্যমে সমাজ উন্নয়ন ও বিনির্মাণের আশাবাদ সমাজ কল্যাণ উপদেষ্টার। অস্বচ্ছতা যেখানে আছে সেটা আমরা দূর করব, স্টেক হোল্ডারদেরকে আমরা অংশীদার করব যাতে করে স্বচ্ছতাটা তৈরি হয় এবং অ্যাকাউন্টেবিলিটিটা আমরা নিশ্চিত করব। নিরাপত্তা মানে বলতে আমি বুঝি যে সেফটির কথাটা, যেটা যে মানে মুরগিটা খাবো সেটা যেন নিরাপদ হয়, মাছটা খাবো যেটা সেটা যেন নিরাপদ হয়। পরিবেশ জলবায়ুকে সুরক্ষার লক্ষ্য নিয়ে কাজ করে যাবার ঘোষণা দিয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। সরকারের প্রায় সব ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকলেও তা প্র্যাকটিক্যালি দেখবেন স্থানীয় সরকার উপদেষ্টা। মন্ত্রণালয়টা একটা চ্যালেঞ্জ না, বর্তমানে সারা দেশে যে পরিস্থিতি সেটাই একটা চ্যালেঞ্জ সকলের জন্য, পুরো এই সরকারের জন্যই একটা বড় চ্যালেঞ্জ। প্রত্যাশা হচ্ছে যত তাড়াতাড়ি কাজটা শুরু করা যায়, সামগ্রিক প্রেক্ষাপটটা একটু স্থির হয়ে আসলে কাজটা শুরু করে দেব। জনমানুষের চাহিদার প্রতি মনোযোগ দিয়ে কাজ করতে সবার সহযোগিতাও চান উপদেষ্টারা। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের স্বার্থ রক্ষা করে সব দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের প্রথম সংবাদ সম্মেলনে স্বচ্ছতা ও সততা বজায় রাখার অঙ্গীকার করেন তিনি। এ সময় ভারত ও চীন উভয় দেশের সাথে আন্তরিক ও ইতিবাচক সম্পর্কে প্রত্যয় ব্যক্ত করেন মোহাম্মদ তৌহিদ হোসেন। ঢাকা দিল্লি সম্পর্কের তাৎপর্য তুলে ভারতকে ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেশের জনগণের ধারণা গড়ে তোলার উপর জোর দেন তিনি। পাশাপাশি সাম্প্রতিক ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। এছাড়া শিগগিরই সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করবেন বলে জানানো হয়েছে। মানুষ যেন ভাবে যে ভারত আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু, আমরা এটাই চাই। বাংলাদেশের মানুষ যেন ভাবে যে ভারত আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, আমরা সেদিকেই সম্পর্কটা নিয়ে যেতে চাই এবং আমরা চাইব যে ভারত আমাদেরকে সেটাতে সহায়তা করুক। শপথ নিলেন বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শপথ নেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পড়ান। এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, দেশ পুনর্গঠনে সরকারের পাশে থাকবেন তারা। দাবি জানান দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। বেলা 12:30টার পর বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের উপস্থিতিতে শুরু হয় শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা। শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। শপথ নেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ পড়ান তাকে। বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া এরপর শপথ নেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। উপদেষ্টা পদের কর্তব্য
বিশ্বস্ততার সহিত পালন করিব। আরেকজন উপদেষ্টা ফারুকী আজম দেশের বাইরে থাকায় পরে শপথ হবে তাঁর। এ সময় শিক্ষার্থী সমন্বয়করা বলেন, দেশ গড়ায় সরকারের পাশে থাকবেন তারা। আমরা আমাদের জায়গা থেকে প্রধান বিচারপতি হিসেবে এমন একজনকে নিয়ে কথা বলেছি, আমরা বিশ্বাস করি যার গ্রহণযোগ্যতা এই মুহূর্তে পুরো বাংলাদেশে সবচেয়ে বেশি, এবং শুধু বাংলাদেশ নয় পৃথিবীব্যাপী যার একটি সুনাম রয়েছে। এই বিচার বিভাগ যেন নির্বাহী বিভাগ থেকে স্বাধীন হয়ে কাজ করতে পারে, এদেশের মানুষের ন্যায্য যে অধিকারটা সে যেন ন্যায্য বিচার পায় সেটা নিশ্চয়তা প্রদান করতে পারে। রাষ্ট্র সংস্কার পূর্ণাঙ্গ না হওয়া পর্যন্ত আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সবসময় তাদের কাছেও আমরা একটা প্রেশার গ্রুপ হিসাবে আমরা কাজ করে যাব। আমরা ছাত্র প্রতিনিধির জায়গা থেকে বলতে চাই, ক্যাম্পাস হল এবং শিক্ষা ব্যবস্থাকে যত দ্রুত আবার রিফর্ম করা যায় এবং রিফর্ম করে আবার এটাকে সচল করা যায়। দেশের প্রয়োজনে ছাত্ররা নিবেদিত প্রাণ হয়ে কাজ করবে এমন প্রত্যয় জানান সমন্বয়করা। প্রত্যেকের আমরা আস্থার প্রতিফলন রাখতে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। শপথের পর সুপ্রিম কোর্টে যান নবনিযুক্ত প্রধান বিচারপতি। গণজাগরণের জন্য অভিনন্দন জানান ছাত্র জনতাকে। এদিকে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, সুপ্রিম কোর্টে সংস্কারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। হাইকোর্ট বিভাগও ঢেলে সাজানোর প্রয়োজন আছে বলে জানান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। শপথ গ্রহণের পর দুপুরে সুপ্রিম কোর্টে যান নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শপথ অনুষ্ঠানে যোগ দেয়া হাইকোর্ট বিভাগের বিচারপতিরাও এ সময় সুপ্রিম কোর্টে যান। এ সময় প্রধান বিচারপতি গণজাগরণের জন্য সবাইকে অভিনন্দন জানান। এদিকে প্রধান বিচারপতি নিয়োগের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা জানান, সুপ্রিম কোর্টের সংস্কারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। আপনারা দেখেছেন ছাত্র আন্দোলনের কারণে তাদের দাবির মুখে এখানে সুপ্রিম কোর্টের সংস্কারের একটা উদ্যোগ সরকার গ্রহণ করেছেন। ইতিমধ্যে একজন মাননীয় প্রধান বিচারপতিকে নিয়োগ করেছেন। আশা করি মাননীয় প্রধান বিচারপতি অতি দ্রুত বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার এই জায়গাটাকে উন্মুক্ত করে দেবেন। অ্যাটর্নি জেনারেল অফিস থেকে সেকশন পর্যন্ত সব জায়গায় সংস্কারের উদ্যোগ নিতে হবে বলেও মনে করেন তিনি। অ্যাটর্নি জেনারেল অফিসকে সংস্কার করা প্রয়োজন। সেকশনগুলোতে লোড হয়েছে, অনেক লোড, সেটা কিভাবে কমানো যায়, ডিসপোজাল কিভাবে বাড়ানো যায়, সেগুলো আমাদেরকে একটু ফোকাস করতে হবে। হাইকোর্টের কোনো বিচারপতির আসন খালি হলে সেখানে নতুন ব্যক্তি আসতেই পারে বলে মন্তব্য করেন তিনি। সংস্কার হতে হবে সে সমস্ত মানুষকে দিয়ে যারা তার চেয়ারের মর্যাদা রাখবেন, সাংবিধানিক দায়িত্বের মর্যাদা রাখবেন। আপনি যদি ঢালাওভাবে বলেন রাজনীতি করে মানেই খারাপ, এটা রাজনীতিবিদদের, তাহলে বাংলাদেশের রাজনীতির জন্য ভালো কেউ আসবে না। তিনি বলেন, জুডিশিয়ারির সংস্কারে তরুণ প্রজন্ম আসতে পারে, সবাইকে বাংলাদেশের পুনর্জন্ম মনে রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশের ইয়াং জেনারেশন, স্কুলের ছেলেরা, কলেজের ছেলেরা, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা রাজপথে দাঁড়িয়ে সংস্কারের কথা বলছেন এবং গোটা জাতিকে সেদিকে ফিরিয়ে বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ করেছেন। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে সন্ত্রাসী হামলা হয়েছে। রোববার সকালে এস আলমপন্থীরা ব্যাংকটির দিলকুশা কার্যালয় দখলের চেষ্টা চালায়। এ সময় সন্ত্রাসীদের গুলিতে 6 জন আহত হয়। মেহেদি হাসানের রিপোর্ট। 2017 সালের 5 জানুয়ারি ইসলামী ব্যাংক দখলে নেয় চট্টগ্রাম ভিত্তিক প্রতিষ্ঠান এস আলম গ্রুপ। এরপর অপকৌশলে দেশি বিদেশি বিনিয়োগকারীদের শেয়ারও হস্তগত করে প্রতিষ্ঠানটি। পছন্দের লোকদের নিয়োগ, পদোন্নতি দেয়, বসায় পরিচালনা পর্ষদেও। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরদিনই এস আলম ঘনিষ্ঠ অনেক কর্মকর্তাকে ব্যাংকটি থেকে বের করে দেওয়া হয়। এমন পরিস্থিতিতে রোববার সকালে তারা আবার সংগঠিত হয়ে ভাড়াটে সন্ত্রাসী নিয়ে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় ব্যাংকটির কর্মকর্তা কর্মচারীরা নেমে এসে বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। সন্ত্রাসীরা এ সময় গুলি ছুড়লে আহত হন 6 জন। তবে তীব্র প্রতিরোধের মুখে টিকতে না পেরে এলাকা ছেড়ে পালায় এস আলমপন্থীরা। এস আলম গ্রুপের কিছু লোক পটিয়ার, তারা তাদের নিজস্ব লোক যেমন মেফতা, সাব্বির, তারপরে আকিজউদ্দিন, তাদের ব্যানার নিয়ে এখানে তারা ঢুকতে চাইছিল। এরপরে আমাদের লোকজন ছিল, তারা বাধা দিছে, এই নিয়েই সংঘর্ষ মূলত শুরু হয়।
তাদের প্রতিনিধি আমাদের ব্যাংকে ছিল। কিছু লোক আমাদের এই ব্যাংকে আকিজউদ্দিন, মেফতা, এরাম এবং সাব্বির, আমাদের এমডি এবং বিভিন্ন ব্যাংকে আমাদের লোকেরা যারা মুনাফিক, তাদের নেতৃত্বে এইগুলো কাজগুলো চলছিল। আমরা যখন এইগুলোর বিরুদ্ধে আন্দোলন করছি ব্যাংক সংস্কার এবং দেশের অর্থনীতিকে ফিরে আসার জন্য, তখন তারা সন্ত্রাসী নিয়ে আবার এই ব্যাংকে আমাদের উপরে আক্রমণ চালায়। আমরা তখন তারা আক্রমণ করছে এবং আমাদেরকে গুলি করছে এবং ককটেল ফাটায় বোম্বিং করে তারা পালিয়ে গেছে। ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা বলছেন, এস আলম গ্রুপ নামে বেনামে ইচ্ছামতো ঋণ নিয়ে দেশের একসময় শীর্ষ এই ব্যাংকটিকে বড় ধরনের ক্ষতি করেছে। তাই লুটপাটে যারা সহযোগিতা করেছে তাদের আর কোনোভাবেই ইসলামী ব্যাংকে ঢুকতে দেওয়া হবে না। এস আলম গ্রুপ এবং তাদের যে দোসররা আছেন তারা সবাই বিভিন্ন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা তারা পাচার করেছে। হ্যাঁ, এবং এই ব্যাংকে মূলত ছিল যে ব্যাংকে যে শরিয়া বেসড ইসলামী ব্যাংক ছিল, যে পপুলারিটি ছিল, মানুষের যে গ্রহণযোগ্যতা ছিল, এই ব্যাংকটা ছিল সকলের ব্যাংক। কিন্তু একটা সময় যে এটা একটা নির্দিষ্ট এলাকার এবং লোকের ব্যাংক হয়ে গেছে। এই কোনো কিছু নিয়ম নীতি তোয়াক্কা না করে তারা গ্রাহকদের আমানতের খেয়ানত করছে এবং তারা প্রমোশন নিয়ে নিছে এবং তাদের যে নিয়োগ প্রক্রিয়া একটা অস্বচ্ছ একটা নিয়োগের মাধ্যমে তাদের যখন যারে মনে চায়, তাদের কোনো কোয়ালিটি নেই কিন্তু তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তাদেরকে বিভিন্ন পোস্টে নিয়োগ দেওয়া হয়েছে এবং তাদের এই কোয়ালিটিলেস লোকজন দিয়ে আজকের ব্যাংকের এই যে আর্থিক ক্ষতি আমাদের সম্মুখীন হয়েছে, গ্রাহকদের যে একটা অনাস্থা তৈরি হয়েছে আমাদের ব্যাংকের প্রতি, এত বড় একটা আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশের, এইটা আমরা যেন উদ্ধার করতে পারি। এস আলম গ্রুপের অপতৎপরতা ঠেকাতে সতর্ক রয়েছে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে ইসলামী ব্যাংকে অস্থিরতা সৃষ্টির জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। কেউই আইনের বাইরে থাকবে না, যে কেউ যদি করে থাকে ইমিডিয়েটলি তাদের আইনত অ্যাকশন নিতে হবে, যেই হোক, সোজাসুজি। কারণ কে করেছে না করেছে এটা আপাত দৃষ্টিতে যেটা করে থাকে, আমি তো এককালে ম্যাজিস্ট্রেট ছিলাম, ধরপাকড় তো আমাদের সময় তো কম করিনি আমরা, যে করেছে তাকে ধর, তারপরে কে করেছে না করেছে, কিন্তু যারা ডিস্টার্ব করে ক্রিয়েট করেছে কেউ, নোবডি ইজ অ্যালাউড। এক সপ্তাহের মধ্যে জিনিসপত্রের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে বাণিজ্য মন্ত্রণালয়কে আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদত্যাগের আহ্বানও জানান তারা। এদিকে শিক্ষার্থীদের সাথে সমন্বয় করে 64 জেলায় দ্রুত কাজ শুরুর কথা জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শিউলি শবনমের প্রতিবেদন। কারওয়ান বাজারের কাঁচা বাজার মনিটরিংয়ে নামে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। বাজারে প্রবেশের পর কাঁচামাল ভর্তি ট্রাকের চালান কপি পেলেও তাতে ক্রয় মূল্য না থাকায় আড়ত মালিককে সতর্ক করেন শিক্ষার্থীরা। সিন্ডিকেট ভাঙলে আপনারাই কিন্তু ভাঙতে পারেন। এই বাজারটা মানে এরকম অস্বাভাবিক কারা করছে, আপনারাই করছেন। গ্রাম থেকে 30 টাকায় কেনা পণ্য কারওয়ান বাজারে অতিরিক্ত দামে বিক্রি করছে আড়ত মালিকরা, আবার পাইকারি ক্রেতাদের মেমো দিচ্ছেন না তারা। যদি আপনারা স্লিপ ছাড়া পণ্য কিনেন, আমাদের ছাত্র সমাজ একটা রোড লেভেল পর্যন্ত এটা মনিটরিং করতেছে, তারা আপনাকে বিক্রি করতে দিবে না। এখানে যেটা ভালো মাল, ওটা ভালো মাল আপনার ভালো রেটে বিক্রি করতে হয়, আর যেটা নিয়ম মাল বেগাতেরা বা নষ্ট থাকে ওই মালটা আপনার কম দামে বিক্রি করতে হয়। এরই প্রেক্ষিতে ভোক্তা অধিকার আইন নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করে ভোক্তা অধিদপ্তর। বৈঠকে শিক্ষার্থীরা সিন্ডিকেট ব্যবসায়ী, কালোবাজারি ও চাঁদাবাজদের তালিকা চায় ভোক্তা অধিদপ্তরের কাছে। তুলে ধরা হয় 9 দফা সুপারিশ। এত কিছুর পরেও যদি আমরা নিজেদের ভিতরে পরিবর্তন না নিয়ে আসতে পারি, তাহলে হয়তো সাময়িক কিছুদিনের জন্য আমরা স্বাধীনতা হয়তো উপভোগ করব, আবারও দেখা যাবে আমরা আগের মতোই একটি সিন্ডিকেটের কাছে সারা বাংলাদেশে আমরা আবদ্ধ হয়ে যাব। এই ধরনের সিন্ডিকেট যারা করতেছে তাদেরকে আমরা বলতে চাই, আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট, আপনারা আমাদেরকে তাদের লিস্টটা দিবেন। আমরা যদি কথা বলি তাহলে দেশ ঘুরে দাঁড়াবে। এ বিষয়ে বিস্তারিত কথা বলেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক। রংপুরের ডিসি অফিসে বসে মিটিং হয়, সেখানে আমরা তাদেরকে ধরলাম, ধরার পরে তাদের বিরুদ্ধে কোনো একটা মামলা পর্যন্ত হয়নি। আমরা মৌলভীবাজারে স্পেসিফিক অভিযান করতে গিয়েছি, আমাদের এখানে জব্বার মন্ডল সহরা গিয়েছে,
তাদেরকে হাজার হাজার লোক ঘেরাও করে। ওখানে মিটিং করতে যাই, তখন বলে এখানে ভোক্তা অধিকার অধিদপ্তর আসবে না। আমরা ভোলাতে একটা ফার্মেসিতে নকল ওষুধ পেলাম, সেই ওষুধ ধরার পরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ, সেখানে তারা সবাই ঘেরাও করে, তারা ফার্মেসি স্ট্রাইকে যায়। চাঁদাবাজদের পুরোপুরি নির্মূল করতে শিক্ষার্থীদের সাথে নিয়ে সম্মিলিতভাবে কাজ শুরু করতে চায় ভোক্তা অধিদপ্তর। বৃহস্পতিবারের মধ্যে দেশের প্রতিটি জেলায় ছাত্রদের সাথে করা হবে সমন্বয় সভা। আজকে ডে 1 থেকে আমাদের প্রতিটা পদক্ষেপ আমরা কতটুকু আগাইতে পারি, ঠিক আছে, সেটা একটু দেখবা। সেখানে প্রত্যেকটা সময় তোমাদের সাথে কথা হবে। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 9 বছর পর দেশে বিএনপি নেতা সালাউদ্দিন, একটি মহল ষড়যন্ত্র করছে, অভিযোগ রিজভীর। ইন্টারনেট বন্ধ থাকায় তথ্য প্রযুক্তি খাতে ক্ষতি 1700 কোটি টাকার, ক্ষুণ্ণ হয়েছে দেশের ভাবমূর্তি। আমন্ত্রণ আবারও রাতের 21 সংবাদে। 9 বছর পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ভারতের দিল্লি থেকে দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এদিকে গোটা দেশকে অস্থিতিশীল করতে একটি মহল এখনও ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মোহাম্মদ কবিরের রিপোর্ট। 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নিখোঁজের 2 মাস পর 11 মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তার সন্ধান পায়। বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলায় দীর্ঘদিন ভারতের অবস্থান করতে হয়েছিল তাকে। রোববার দুপুরে ভারতের দিল্লি থেকে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দলীয় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন এই নেতা। এরপর তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন। সর্বস্তরের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা স্বাধীনভাবে নিরপেক্ষভাবে যদি কাজ করতে দিতে পারি, তাহলে 18 কোটি মানুষের ঘরে ঘরেই সেটার সুফল যাবে ইনশাআল্লাহ। আমরা অর্থনৈতিকভাবে আমরা এগিয়ে যাব। এই দেশ মেরুদণ্ড শির দাঁড়া করে পৃথিবীর সামনে বলতে পারবে আমরা বীরের জাতি। অন্যদিকে রোববার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত নেতাকর্মীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সে সময় তিনি বলেন, স্বৈরাচার পতনের পরও একটি মহল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। যারা এত নিরীহ কিশোরদের বুকে গুলি চালিয়েছেন এবং বাংলাদেশটাকে একটা রক্তাক্ত নদীর পানির স্রোতের মতো যারা বইয়ে দিতে দ্বিধা করেনি, তারা এই দুষ্কর্মের সাথে জড়িত থাকতে পারে। অন্তর্বর্তী সরকারের সব কার্যক্রমের প্রতি বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানান বিএনপির এই নেতা। দুই একটি দুষ্কৃতিকারী ছাড়া সবাই মাননীয় প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে সমর্থন করে। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের কোটা আন্দোলন ও সরকার পতন নিয়ে বিভ্রান্তিমূলক তথ্যে ছেয়ে গেছে ভারতীয় গণমাধ্যমগুলো। যাচাই বাছাই আর কোনো প্রমাণ ছাড়াই এসব ভুয়া পোস্ট ঘিরে ভারত প্রশাসনের অবস্থান অনেকটাই প্রশ্নবোধক। বিবিসি, আল জাজিরা সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম ভারতের সমালোচনা করে এরই মধ্যে প্রতিবেদন প্রকাশ করে জানিয়েছে এসব তথ্য সত্য নয়। এদিকে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরাও এর নিন্দা জানিয়েছেন। ইন্টারনেট বন্ধ থাকায় তথ্য প্রযুক্তি খাতে 13 দিনে ক্ষতি প্রায় 1700 কোটি টাকা। ব্যবসায়ীরা বলছেন, এতে বিদেশি ক্রেতাদের আস্থা নষ্ট হওয়ার পাশাপাশি ক্ষুণ্ণ হয়েছে দেশের ভাবমূর্তি। সহিংসতার জেরে ইন্টারনেট শাটডাউনের পুরো প্রক্রিয়াটিকে এই ব্যবহারকারীদের সাথে শেখ হাসিনা সরকারের মিথ্যাচার বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। শিউলি শবনমের প্রতিবেদন। দেশে 20 লাখ উদ্যোক্তা ইন্টারনেটের উপর নির্ভরশীল। শুধুমাত্র সামাজিক যোগাযোগ ভিত্তিক উদ্যোক্তা 5 লাখেরও বেশি। পণ্য সরবরাহে রয়েছেন আরও 8 লাখ, আর ক্রেতা সংখ্যা অন্তত 2 কোটি। প্রতি বছরই এই সংখ্যা বাড়ছে 25% হারে। এমন তথ্য
অনলাইন ব্যবসায়ীদের সংগঠন ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ই-ক্যাবের। প্রায় 2 সপ্তাহ ইন্টারনেট বন্ধ থাকায় ই কমার্স ও এফ কমার্স খাতে প্রতিদিন অন্তত 120 কোটি টাকা ক্ষতি হয়েছে। 13 দিনে ক্ষতি প্রায় 1700 কোটি। টিকেটিং, ট্যুরিজম, হেলথ, এই টাইপের আরও কিছু সেক্টর আছে, সব মিলে এগুলো প্রায় 120-30 কোটি টাকার দৈনিকের একটা ট্রানজ্যাকশন আছে। এটা আপনার ইন্টারনেট অ্যান্ড ফেসবুক এই দুইটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে এই সেক্টরটা বাধাগ্রস্ত হবে না। বিশ্ববাজারে আইটি রপ্তানি খাতে বড় বাজার রয়েছে বাংলাদেশের, যেখান থেকে গড়ে প্রতিদিন 70 থেকে 80 কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় হয়। কিন্তু ইন্টারনেট বন্ধ থাকায় সফটওয়্যার সেবা, কল সেন্টার, ফ্রিল্যান্সিং সহ অনলাইন ভিত্তিক রপ্তানিমুখী খাতে পড়েছে নেতিবাচক প্রভাব। অনেক বিদেশি ক্রেতার আস্থা হারিয়েছে বাংলাদেশ। তৈরি হয়েছে ক্রেতা হারানোর ঝুঁকি। ক্ষতিগ্রস্ত হয়েছে তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তারা, যাদের আয়ের একমাত্র অবলম্বন ফেসবুক ও ইউটিউব। অনেক ক্লায়েন্ট হয়তো এখন কন্টিনিউ করে যাবে, কিন্তু অদূর ভবিষ্যতে আমরা দেখব ওনারা হয়তো এই দেশে সেই কাজগুলো কন্টিনিউ করার বিষয়ে সেই কিছুটা দ্বিধাযুক্ত থাকবেন। এর বাইরে পোশাক শিল্প, শিক্ষা, টেলিমেডিসিন সহ দেশের প্রায় প্রতিটি খাতই বর্তমানে প্রযুক্তি ও অনলাইন নির্ভর। ফলে বিভিন্ন অর্ডার বাতিল, সেবা বঞ্চিত হওয়া সহ দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে দেশের অর্থনীতি। কান্ট্রি ইমেজের কথা যদি আমি বলি সেটা কিন্তু নাই, কান্ট্রি ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে যদি বলি সেটাও কিন্তু আমার নাই। দীর্ঘমেয়াদী যে লস হয়েছে এটার হিসাব এখনই আসলে বলা যাবে না। জনগণকে ইন্টারনেট সম্পর্কে ভুল তথ্য দিয়ে এই ধরনের ক্ষতি করা হয়েছে বলে দাবি জড়িতদের। 8টা কিন্তু আমার 6টা জায়গায় অ্যালোকেটেড করা, 7টা জায়গায় অ্যালোকেটেড করা, যেটা কোনোই ডাটা সেন্টার খাজা টাওয়ারে অবস্থিত ছিল না। দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ থাকলে ভারত, ভিয়েতনাম সহ বিভিন্ন দেশে অনলাইন ব্যবসার বাজার চলে যাওয়ার আশঙ্কা ব্যবসায়ী ও উদ্যোক্তাদের। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানী জুড়ে ডাকাত আতঙ্কে ভুগছেন সাধারণ মানুষ। রাত হলেই রাজধানীর পাড়া মহল্লায় চলছে সতর্ক পাহারা। কোনো কোনো এলাকা থেকে ডাকাত ধরে এরই মধ্যে সেনাবাহিনীর কাছে তুলে দিয়েছেন স্থানীয়রা। বিস্তারিত জানাচ্ছেন আহমদ বাবু। গেল 9 আগস্ট রাতে রাজধানীর কাঁঠালবাগান এলাকায় ডাকাত ঢুকলে স্থানীয়রা মাইকে এলাকাবাসীদের সতর্ক বার্তা দেয়। পরে স্থানীয়রা কয়েকজনকে ধরে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই সন্দেহে 2 জনকে আটক করে স্থানীয়রা। তাদের প্রত্যেকটা কথার মাঝখানে একটা করে গ্যাপ রয়েছে, যার কারণে যেহেতু সন্দেহভাজন হয়েছে ওরা আমাদের কাছে এসে দিয়েছে, আমরা বিজিবির কাছে তাদেরকে তুলে দিলাম। এখনও ডাকাত আতঙ্কে প্রতিদিন পালা করে রাজধানীর প্রতিটি এলাকায় পাহারা দিচ্ছেন ছাত্র জনতা। ব্যক্তিগত গাড়ি বা সিএনজি এলাকায় প্রবেশ করলে চেক করা হয়। স্থানীয়রা বলছেন পর্যাপ্ত পুলিশ না থাকায় চুরি ডাকাতি রোধে সড়কে পাহারা দিচ্ছেন তারা। তারা বিভিন্নভাবে সশস্ত্র অবস্থায় আমাদের বিভিন্ন বাসাতে তারা আক্রমণ করতেছে এবং লুটপাট করতেছে। পাহাড়টা দেওয়া হচ্ছে কারণ হলো কি আপনার 3 দিন ধরে সামাজিক মাধ্যমে বিভিন্ন গুজব ছড়াচ্ছে, তাছাড়া হলো গিয়ে ডাকাতের আক্রমণটা বেড়ে যাচ্ছে, যার কারণে আমরা চেষ্টা করছি আমাদের সবার নিরাপত্তাজনিত কারণে যাতে আমাদের এলাকাটা সুরক্ষিত থাকে। বড়দের পাশাপাশি ছাত্ররাও কমিটি করে রাতে রাজধানীর বিভিন্ন সড়কে পাহারা দিচ্ছেন। কারণ মাঠে তো পুলিশ নাই, আমাদেরকে সেফটি দিবে কে? আমরাই নিজেরা দায়িত্ব নিয়েছি নিজের হাতে। তোমার এলাকা কাঁঠালবাগান বা আশেপাশের সকল এলাকাতে ডাকাতের উৎপাত অনেক বেশি, ইভেন ধরাও খাইছে অনেকে। প্রত্যেক এলাকাতেই অ্যালার্টের জন্য সবাই রাস্তায় রাস্তায় লাঠি সোঁটা নিয়ে অবস্থান করতেছে জাস্ট ডাকাত পাহারা দেওয়ার জন্য। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাতে রাজধানীর সড়কে টহলে রয়েছে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে দেশের শান্তি রক্ষায় শিক্ষার্থীরা কাজ করবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এরই প্রেক্ষিতে ট্রাফিক নিয়ন্ত্রণে আনসার সদস্যদের সাথে সড়কে কাজ করছেন তারা। একই সঙ্গে বাজার মনিটরিংয়ের পাশাপাশি রাস্তাঘাট, অলিগলি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও করছেন শিক্ষার্থীরা। প্রতিনিধিদের তথ্য ছবিতে মাসুম আলিসার রিপোর্ট। টাঙ্গাইল প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সংবাদ সম্মেলন করেন। তারা বলেন, ছাত্র জনতার হাত ধরে দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে, সেই স্বাধীনতা রক্ষা করা হবে। এছাড়াও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সাথেও কথা বলেন সমন্বয়করা।
রাজশাহী বর্ণালী মোড়ে ছোটমণি নিবাস ও শ্রম দপ্তর, মহিলা সরকারি কলেজ, রাজশাহী কলেজ এবং শাহ মখদুম কলেজের দেয়ালে চিত্রাঙ্কন করেছেন শিক্ষার্থীরা। সেখানে তারা কোটা সংস্কার আন্দোলনের চিত্র তুলে ধরেন। গেল এক সপ্তাহ ধরে রাজবাড়ীর সড়ক মহাসড়কে ট্রাফিক পুলিশ যোগদান না করায় শিক্ষার্থী ও বিএনসিসি সদস্যরা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। নাটোরের সাধারণ শিক্ষার্থীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশের শুরুতে আন্দোলনের শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক সহ বিভিন্ন উপজেলার ছাত্র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বৃষ্টি উপেক্ষা করে গাইবান্ধায় ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থী ও স্কাউটের সদস্যরা। তাদের পাশে দাঁড়িয়েছে অভিভাবক ও সাধারণ মানুষ। হবিগঞ্জের প্রধান সড়ক এবং রাস্তা ও গলিতে সর্বত্র পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা সড়কগুলোতে যান চলাচলের শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি পরিচ্ছন্নতার কাজ অব্যাহত রেখেছেন। সড়কে যানবাহন চলাচলের সময় সব ধরনের নিয়ম ও আইন কানুন মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করেন শিক্ষার্থীরা। সিরাজগঞ্জে বাজার তদারকি করেন শিক্ষার্থীরা। এম এ মতিন বহুমুখী বাজার সহ শহরের বানিয়াপট্টিতে পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতে ব্যবসায়ীদের সাথে কথা বলেন তারা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রাতের সংবাদের সময় হলো আরও একটি বিরতির। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে প্রচার তুঙ্গে, জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে কামালা। বিসিবিতে অন্তর্বর্তী সভাপতি নিয়োগের পরিকল্পনা, নারী টি-20 বিশ্বকাপ হাতছাড়া করতে চায় না বাংলাদেশ। আমন্ত্রণ আবারও রাতের 21 সংবাদে। দেশের অন্যান্য জায়গার মতো আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্ষোভের আগুনে পুড়ছে রাজশাহী। সরকারি অফিস, থানা, পার্ক, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। বিক্ষুব্ধ মানুষের সাথে অনেক স্থানেই যোগ দেয় সুযোগ সন্ধানী দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে শহরে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েকশো কোটি টাকা ছাড়িয়ে যাবে। হাসান আল মুবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্যে ডেস্ক রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পরই রাজশাহীর রাস্তায় নামে মানুষের ঢল। কিন্তু জনতার বিজয় উল্লাসের পাশাপাশি রাজশাহী জুড়ে ধ্বংসযজ্ঞের ঘটনাও ঘটেছে অনেক। সরকার পতনের পর রাজশাহী নগর ভবনে আগুন দেওয়া হয়। ভবন থেকে ল্যাপটপ ও কম্পিউটার সহ আসবাবপত্র লুট করে দুর্বৃত্তরা। পুড়ে যায় ভবনের 2টি ব্যাংকের শাখাও। পুড়িয়ে দেওয়া হয় সিটি মেয়রের বাসভবন। আমাদের 3টা গেট ছিল, 3টা গেট আক্রমণ করে ভেঙে ফেলে চতুর্পাশ থেকে আমাদের ঘেরা করে সব মালামাল লুট করা শুরু করে। আমরা প্রশাসনের আশ্রয় নিয়েছি, প্রশাসন পাইনি। অনেক চেষ্টা করছি, আমাদের উপরে স্যারেরা, বড় স্যারেরা অনেক চেষ্টা করছে প্রশাসনের সাহায্য নিতে, কিন্তু আমরা করতে পারিনি, রক্ষা করতে পারিনি। বিল্ডিংটা সরকারি হতে পারে, কিন্তু যারা ব্যবসা করছে তারা বাইরের। আমরা তাই বলেছি এটা বাইরের, এদের ব্যক্তি মানে এদের লাভটা কি। নগরীর সিএনপির মোড়ে মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে আগুন দেওয়া হয় 5 আগস্ট সন্ধ্যায়। সারা রাত চলে লুটপাট। নগরী সহ রাজশাহীর 11টি থানা লুট করে অস্ত্র ও গুলি সহ আসবাবপত্র নিয়ে যায় দুর্বৃত্তরা। হামলা থেকে বাদ যায়নি হাইটেক পার্ক ও রাজশাহী চিড়িয়াখানা। পার্কের নিচতলা থেকে 10 তলা পর্যন্ত সব আসবাবপত্র লুট করেছে দুর্বৃত্তরা। চিড়িয়াখানা থেকে লুট করা হয় মাছ সহ পশু পাখিও। সরকার পতনের দিনই আমাদের অনেক কিছু লুটপাট হয়েছিল চিড়িয়াখানা থেকে। চেয়ার টেবিল সব লুটপাট হয়েছে, তবে রিসেন্সেরও সব মালামাল লুটপাট হয়েছে। প্রায় 120-25টা মতো কবুতর ছিল। কবুতর, রাজহাঁস, চীনা মুরগি, টিয়া, ঘুঘু, মানে কোনো কিছুই রাখেনি। শহরে পত্রিকা অফিস সহ রেস্তোরাঁ ও কনভেনশন সেন্টারে চলে ভাঙচুর। 13-14 কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন প্রতিষ্ঠানগুলোর কর্মচারীরা। পরিস্থিতি ধীরে ধীরে কিছুটা উন্নতি হয়, ক্ষতি নিরূপণের উদ্যোগ নিয়েছে সরকার। আমরা আশা করি যে সকলের সমন্বিত প্রচেষ্টায় শান্তিপ্রিয় যে রাজশাহী সেটি ভালো থাকবে। আর যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এক কথায় আসলে মূল্যমান বলা কঠিন। 600 বিভাগ তাদের জরিপ কার্য করছে, কার কীরকম ক্ষতি হয়েছে। সামগ্রিকভাবে হয়তো সেটি আর একটু সময় লাগবে। এদিকে সাধারণ মানুষ থেকে শুরু করে সবারই চাওয়া পুনর্গঠনের পাশাপাশি শহরে ফিরে আসুক শান্তি শৃঙ্খলা। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এ পর্যায়ে বাণিজ্য সংবাদ।
ট্রাফিক নিয়ন্ত্রণে একযোগে কাজ করে যাচ্ছে ভাইয়া গ্রুপের কর্মকর্তা ও কর্মচারীরা। দেশের সরকার পতনের পর সারা দেশে সৃষ্টি হয় অস্থিরতা। এতে ট্রাফিক নিয়ন্ত্রণের রাস্তায় নামে সাধারণ শিক্ষার্থীরা, পাশাপাশি বিরতিহীনভাবে কাজ করে যাচ্ছে ভাইয়া গ্রুপের কর্মকর্তা ও কর্মচারীরা। রাজধানীর বনানীর বিভিন্ন সড়কে রোদ বৃষ্টি উপেক্ষা করে তাদের কাজ করতে দেখা যাচ্ছে। এবার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে প্রচারে ব্যস্ত হ্যারিস ও ট্রাম্প শিবির। বিভিন্ন সংবাদ মাধ্যমের জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন কামালা হ্যারিস। নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে নির্বাচনী সমাবেশের মধ্য দিয়ে 5 সুইং ও ব্যাটল গ্রাউন্ড রাজ্যে প্রচার শেষ করেন ডেমোক্র্যাট কামালা হ্যারিস ও তার রানিং মেট টিম ওয়ালস। অন্যদিকে কলোরাডোয় তহবিল সংগ্রহে ব্যস্ত রিপাবলিকান শিবির। বিভিন্ন সংস্থা ও সংবাদ মাধ্যমের জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন হ্যারিস। রয়টার্সের জরিপে সুইং স্টেটগুলোতে কামালা 42% ও ট্রাম্প 37% সমর্থন পেয়েছেন। উইসকনসিন, পেনসিলভেনিয়া ও মিশিগান 3 তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যে 4 পয়েন্টে এগিয়ে ডেমোক্র্যাট শিবির। এনআরপির জরিপেও 3 পয়েন্টে এগিয়ে হ্যারিস। আগামী 10 সেপ্টেম্বর এবিসি নিউজ আয়োজিত বিতর্কে অংশ নিচ্ছেন 2 প্রার্থী। জানাবো খেলার খবর। অন্তর্বর্তী সময়ের জন্য কাউকে বিসিবির সভাপতি হিসেবে নিয়োগের পরিকল্পনা করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। একই সঙ্গে কোনোভাবেই নারী টি-20 বিশ্বকাপের আয়োজন হাতছাড়া করতে চায় না বাংলাদেশ। কিভাবে এই বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করা যায় তা নিয়ে ক্রিকেট বোর্ডের পরিচালকদের সাথে আলোচনা হয়েছে বলেও জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আকাশুজ্জামানের রিপোর্ট। রোববার প্রথম সচিবালয়ে আসেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া উপদেষ্টা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ করেন সচিব সহ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে। আগামী অক্টোবরে বাংলাদেশের মাটিতে হওয়ার কথা নারী টি-20 বিশ্বকাপ। বদলে যাওয়া পরিস্থিতিতে এমন আয়োজন সম্ভব কিনা উঠেছে সে প্রশ্নও। যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য আমাদের নারী বিশ্বকাপটা আমাদের বাংলাদেশে ভেন্যু হওয়ার ক্ষেত্রে একটু হুমকির মুখে আছে। তো এই বিষয়ে আমরা আজকে কিছু আলোচনা করেছি বিসিবির সাথে। আমরা ইউএনের সাথেও কথা বলবো যাতে তারা সাজেস্ট করে কিছু দেশের ট্রাভেল রেস্ট্রিকশনস আছে সেগুলো যাতে সমাধান করা যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন অভিভাবকহীন। খাতা কলমে বিসিবির সভাপতির দায়িত্বে নাজমুল হোসেন পাপন থাকলেও তার খোঁজ খবর জানে না দেশের মানুষ। তবে পরিচালকদের সাথে পরামর্শ করে অন্তর্বর্তীকালীন কাউকে রাখা যাবে কিনা সেটা নিয়ে ভাবছেন উপদেষ্টা। কিন্তু বিসিবি যেহেতু একটা অটোনমাস ফেডারেশন আইসিসির অধীনে, তো এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না। আমরা সাজেস্ট করেছি যারা বিসিবির ডাইরেক্টরস আছেন তারা এই বিষয়ে লিগ্যালি কিভাবে আইসিসির লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে কিভাবে এই বিষয়টি সমাধান করা যায় এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কিনা সে বিষয়ে তারা আমাদেরকে পরবর্তীতে রিপোর্ট করবেন এবং এ বিষয়ে আমরা প্রসিজারটা চালু রাখব। এদিন নেওয়া হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও। তার মধ্যে অন্যতম শেখ হাসিনা যুব ও ক্রীড়া ইনস্টিটিউটের নাম বদল করে হবে বাংলাদেশ জাতীয় যুব ও ক্রীড়া ইনস্টিটিউট। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। সাকিব আল হাসানকে রেখেই পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দলে আছেন মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, নাহিদ রানা, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ। এই সফরের জন্য সোমবার দেশ ছাড়বে বাংলাদেশ দল। কানাডা থেকে সাকিব আল হাসান সরাসরি যাবেন পাকিস্তানে। 2 ম্যাচের সিরিজটি শুরু হবে 21 অগাস্ট। প্রথমটি হবে রাওয়ালপিন্ডিতে, 30 অগাস্ট দ্বিতীয় ম্যাচ হবে লাহোরে। এরই সঙ্গে শেষ করছি রাতের 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরছে পুলিশ, গুলি চালানোর হুকুমদাতাদের বিচার হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
ডিজিটাল ক্র্যাকডাউনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, মন্ত্রণালয়গুলোকে ঢেলে সাজানোর অঙ্গীকার। শপথ নিলেন অন্তর্বর্তী বিচারপতি ও অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা, সুপ্রিম কোর্ট সংস্কারের উদ্যোগ। ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ 6, জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। জিনিসপত্রের দাম কমাতে 1 সপ্তাহের আলটিমেটাম, সমন্বয় করে দ্রুত কাজ শুরুর আশ্বাস ভোক্তা অধিকারের। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী 21-এর সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।